শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছে জাতীয় সংসদে। সরকারের পক্ষ থেকে এই বাজেটের নানা দিক তুলে ধরা হয়েছে, ইতিবাচক দিক, এবং বলা হচ্ছে বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের একটি দিক নির্দেশনা পাওয়া যাবে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে। স্টার্ট আপ, প্রযুক্তিগত সহায়তা সহ নানা দিক রয়েছে। বলা হচ্ছে যে তারুণ্য নির্ভর একটি বাজেটও করার কথা, এবং সেই আলোচনা যখন আছে, পাশাপাশি বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকারের যে ঘোষণা তা বাস্তবায়ন একটা বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে বেশ কিছু বিষয়ে তারা অসঙ্গতিও তুলে ধরছে। সঙ্গত কারণেই আমরা আজকে বাজেট নিয়ে আলাপ করব। বাজেট সম্ভাবনার দুয়ার নাকি পুরনো প্রতিশ্রুতি, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদ রাজন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, বাজেট এলেই তো একটি গতানুগতিক বিষয় থাকে। সরকারের পক্ষ থেকে বলা হয় এটি জনবান্ধব বাজেট, বিরোধীদের পক্ষ থেকে বলা হয় এটা গণবিরোধী বাজেট। এই বাদানুবাদ বা যুক্তি পাল্টা যুক্তি তো রয়েছে, কিন্তু তারপরেও আপনি একটু তারুণ্যের প্রতিনিধি হিসেবে তুলে ধরবেন কিনা এই বাজেটে কি কি উল্লেখযোগ্য দিক আসলে তরুণদের জন্য আশা জাগানিয়া বলে মনে করেন, সেটি দিয়েই শুরু করুন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচকদেরকে এবং যারা টিভি সেটের সামনে বসে আমাদের আজকের এই টক শো দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে 2026-27 সালের যেই বাজেটটা প্রস্তাব করা হয়েছে সংসদে, আমি মনে করব এটা অত্যন্ত জনবান্ধব এবং জনমুখী বাজেট হিসেবেই ইতোমধ্যে সর্ব জায়গায় সাড়া ফেলেছে। আপনি যদি মনে করেন এই বাজেটের স্লোগান হচ্ছে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অভিযাত্রা। এই অভিযাত্রাটাকে কিভাবে আমরা সমৃদ্ধ করব এবং আগামীর বাংলাদেশকে কিভাবে আমরা সমৃদ্ধ বানাবো সেটার কিন্তু একটা নিদর্শন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেভাবে ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহারের সাথে কিন্তু কনসিস্টেন্সি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে। আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে প্রায় অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে সামাজিক নিরাপত্তার বিষয়গুলো খুব বেশি জোরালোভাবে বলেছে। তার সেই অংশ হিসেবে আপনি দেখবেন এখানে প্রায় 40,000-এরও বেশি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, 40,000-এরও বেশি কৃষক কৃষি কার্ড পাবে। এই বাজেটে কিন্তু সেটা ধরে রাখা হয়েছে এবং আগামী 5 বছরে এটা বেড়ে যাবে, বেড়ে হয়তো 4 লাখ পরিবারকেও পাওয়া যাবে। এখন এই বাজেটটাতে তরুণদের প্রতি যেই ধরনের সুযোগ সৃষ্টি করেছে তরুণদের জন্য, আই এম দ্য পার্ট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ইটস ইকোনমিক টার্ম। তো একজন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশীদার হিসেবে আমি মনে করব যে আমাদের যারা তরুণ আছে, আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমার তো অনেক অপরচুনিটি ক্রিয়েট করা যায়, আমার অনেক সহযোদ্ধা আছে, দে হ্যাভ লট অফ লেটেন্ট ট্যালেন্ট, এখন দে উইল গেট দ্য অপরচুনিটি টু ইভলভ দেয়ার ট্যালেন্ট। সুতরাং গভর্নমেন্ট যেটা দিয়েছে, আপনার কিছু টার্ম ব্যবহার করেছে, যেমন ক্রিয়েটিভ ইকোনমি, এটা বাংলাদেশের ইতিহাসে ইটস এ ভেরি নিউ টার্ম। এবং এই ক্রিয়েটিভ ইকোনমিকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের সৃজনশীল এবং উদ্ভাবন শক্তিতে যে তরুণরা নিজেদের দক্ষ করে গড়ে তুলেছে, সেটার কিন্তু একটা সেটা কিন্তু একটা সুযোগ পাবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনে যাদের মাঝে লেটেন্ট ট্যালেন্ট আছে, যারা দক্ষ হয়েছে বা ডেমোক্রেটিক ডিভিডেন্ডের অংশ হিসেবে তারা নিজেদেরকে কর্মক্ষম এবং দক্ষ হিসেবে গড়ে তুলেছে, সেই জায়গায় কিন্তু এই বাজেটের মাধ্যমে তার অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়েছে তাদের জন্য এবং তারা সেই সুযোগও পাবে, সেই সুযোগগুলো পাচ্ছে। সুতরাং আমি মনে করব যে এই বাজেটটা, এবং আপনি দেখেছেন আমি একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষাবান্ধব বাজেট আমি মনে করব, কারণ সেখানে প্রায় আপনার শিক্ষা এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন হিসেব করে 1,36,00,000
আপনার কোটি টাকার বাজেট ধরা হয়েছে এবং আপনার সেখানে শুধু শিক্ষা খাতে আপনার 1,22,00,000 বাজেট ধরা, সরি, 1,22,000 কোটি টাকার বাজেট ধরা হয়েছে। সুতরাং আমি যদি এখানে আমরা মনে করি যে শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং আগামী তরুণদের নিয়ে যেই ভাবনা সরকারের প্রয়োজন, সেই সম্পূর্ণভাবে এই বাজেট কিন্তু ফোকাস করা হয়েছে এবং আমি মনে করছি যে তারুণ্য নির্ভর বাজেটই হয়েছে এবং আগামীর বাংলাদেশে তরুণরা তাদের মেধা শক্তি কাজে লাগিয়ে কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ফ্রিল্যান্সাররা অল সেক্টরে যেই জায়গায় দক্ষ, তার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এবং সেই দক্ষতা দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং তার উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতা দিয়ে কিন্তু সে ভালো কিছু করতে পারবে, স্টার্ট আপ বিজনেস করতে পারবে, ফ্রিল্যান্সিং করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবে এবং মিলিয়ে সকল ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখতে পারবে তরুণরা। তার যে কোনো তরুণদের লেটেন্ট ট্যালেন্ট কিন্তু ইভলভ হওয়ার একটা অপরচুনিটি এই বাজেটে দেখা যাচ্ছে। সুতরাং আমি মনে করব যে এই বাজেটটা তারুণ্য নির্ভর বাজেটই হয়েছে, শিক্ষা বান্ধব বাজেটই হয়েছে, জনমুখী বাজেটই হয়েছে, জনকল্যাণমুখী বাজেটও হয়েছে এবং সামাজিক নিরাপত্তায় প্রায় বাজেটের 74% ব্যয় হবে। সুতরাং আমি মনে করছি এটা জনমুখী এবং জনবান্ধব বাজেট। সামাজিক নিরাপত্তার বিষয়ে আসবো, কিন্তু আপনি যে বলছিলেন বাজেট তরুণ নির্ভর হয়েছে, আমাদের দেশের তো সবচেয়ে বড় অনেক চ্যালেঞ্জের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, বেকার এবং শিক্ষিত বেকারত্ব। সেই কর্মসংস্থানের যেই চ্যালেঞ্জ, সেটি মোকাবেলায় এই বাজেট কিভাবে ভূমিকা রাখবে? দেখুন, আপনি কর্মসংস্থান কখন সৃষ্টি হবে? যখন আপনি আপনার ম্যান পাওয়ারকে, আপনার রিসোর্সগুলোকে স্কিল্ড করে গড়ে তুলতে পারবেন এবং আপনি অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। সেই কথাই কিন্তু বলা আছে আপনার বিভিন্ন ইয়াংদেরকে আপনার 4টি ক্ষেত্রে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিন্তু ট্রেইনড আপ করা হবে এবং জনশক্তিকে স্কিল করে গড়ে তোলা হবে। সুতরাং আমরা যারা ইয়াং আছি তাদেরকে যদি স্কিল করে গড়ে তোলা যায়, সে তার ক্ষেত্রে অবদান রাখতে পারবে এবং সেই কার্যক্রমগুলো তারা যদি সুন্দরভাবে প্রপারলি ওই ট্রেনিংগুলো গ্রহণ করে, তখন কিন্তু আমরা এটার সুযোগটা পাবো, এই সুফলটা পাবো বলে আমরা মনে করছি। অনেক ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন রাশেদ রাজন। রাশেদ রাজন, আপনার কাছে শুনবো যে বিষয়গুলো আমরা বলছিলাম। বাজেট আসে, প্রতি বছরই বাজেট আসে, বাজেট দেয়া হয়। বাজেট তো কেবলমাত্র একটি কাগজে হিসাব নয়, এক বছরের একটি দেশের জনগণের ভাগ্যলিপিও বলা যায়। সেই জায়গায় সেই বাজেট, এবারের বাজেটকে কিভাবে দেখছেন? এবং আমরা সবাই বলছি যে এটি একটি পরিবর্তিত পরিস্থিতির বাজেটও বটে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে দেখেন যে এবারের যে বাজেটটা দেওয়া হয়েছে, সেই বাজেটের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, যে ইকোনমিক্যাল অবস্থা, সেটা খুবই মর্মান্তিক বলা যায়। যে দেখেন, এখানে বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর, সেই ব্যাংকিং সেক্টরে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। আপনি দেখেন যে ইসলামী ব্যাংকে প্রায় 4,500 কোটি টাকা অলরেডি উত্তোলন করে নিয়েছে গ্রাহকরা। আপনি দেখেন যে এই যে শুধু ইসলামী ব্যাংকের প্রতি যে অনাস্থা, ব্যাপারটা শুধু তা না, এটা বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টরে তার অনাস্থা তৈরি হচ্ছে জনগণের ভেতরে। এই অনাস্থা যদি তৈরি হয়, তখন বাংলাদেশের ইকোনমিটা আসলে কোথায় দাঁড়াবে? আপনি বলেন, ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে গভর্নমেন্ট কি করবে? রাষ্ট্র চালাবে কিভাবে? দেশের জনগণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে কিভাবে? আপনি দেখেন যে করের বোঝা বাড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি গাড়ি কিনবেন, বাড়ি করবেন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো মানে একের পর এক হচ্ছে যে করের বোঝা বাড়ানো হচ্ছে। এবং শুধু একমুখী কর না, বহুমুখী। আপনি সুতা কিনতে যাবেন, সেখানে কর। আবার সুতা থেকে যখন একটা পণ্য তৈরি হবে, সেখানে কর। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন যে কোনো পণ্য, সেখানে কর। মানে নানান রকম করের বোঝা নিয়ে একটা রাষ্ট্র চলছে। এবং এই জনগণ দেখেন যে প্রতিটা মানুষের মাথা পিছু যে ঋণের বোঝা, এটা বাংলাদেশের ইকোনমিকে আসলে কোথায় নিয়ে যেতে পারে? আপনি দেখেন যে মানুষ চরমভাবে আতঙ্কিত। বর্তমান সরকারের যেই কি বলে ইকোনমিক্যাল যে থিঙ্কিং বা হচ্ছে যে দলীয়করণের ব্যাপারটা, যে ব্যাংকিং সেক্টরটাকে দলীয়করণের এক ধরনের অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার ভুক্তভোগী কি শুধু বাংলাদেশের জনগণ হবে? এই দেশে যারা বিএনপি রাজনীতি করে, তারা কি ভুক্তভোগী হবে না? বাংলাদেশের ইকোনমি কি যদি ভেঙে যায়, তাহলে বিএনপির লোকজন কি এর ভুক্তভোগী হবে না? তাহলে তারা শুধু কি বাংলাদেশের জনগণের ক্ষতি করছে, না সর্বোপরি যারা এই বাংলাদেশে অবস্থান করছে, প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এর কি বলে কুফল ভোগ করবে?
বাজেট সম্পর্কে আপনাদের তো এনসিপির পক্ষ থেকেও একটা বিকল্প বাজেট দেয়া হয়েছিল। সরকার যে বাজেট প্রস্তাব করলো, এই দুইয়ের মধ্যে আপনার কাছে কি মনে হয় পার্থক্য, বা কোন কোন জায়গায় আপনার কাছে খুব বড় ধরনের অসঙ্গতি আছে বলে মনে হয়? বাংলাদেশে গত বছরে যে বাজেট ছিল সেই বাজেটের মোটামুটি রাজস্ব আয় হয়েছে অনলি 23%, যেটা ধরা হয়েছিল। আপনি আবার নতুন করে যে এই রাজস্ব আয়ের সম্ভাবনা দেখাচ্ছেন, আপনি আসলে কত পার্সেন্ট করতে পারবেন? এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আচ্ছা, তারপরে আপনার যেই স্বাস্থ্য খাতে যেই থোক বরাদ্দ দেওয়া হয়েছে, সেই থোক বরাদ্দ আপনার এর সংখ্যাটা প্রায় আপনার কত এখানে, মানে অনেক বড় একটা অ্যামাউন্ট। আপনি দেখেন যে কোনো প্রকার পরিকল্পনা ছাড়া এরকম থক বরাদ্দ দিলে আসলে তারা পরিকল্পনা গ্রহণ করবে, সেটা অনুমোদন করবে, বাস্তবায়ন করবে। এই অনলি 1 বছরের ভেতরে এতগুলো কাজ করা আসলে স্বাস্থ্য খাতের পক্ষে কি করা সম্ভব? আসলে সম্ভব না। তো এই যে থোক বরাদ্দ দিয়ে শুধুমাত্র লোক দেখানো যে বাজেট, এই বাজেটটা কতটুকু উপকারে আসবে স্বাস্থ্য খাতের জন্য? জি। শুধু এটা না, আপনার প্রতিটা সেক্টরে, শিক্ষা খাতে বলেন বা হচ্ছে যে শিক্ষা খাতে আমি শিক্ষা খাতে দেখলাম যে বরাদ্দ আজকে বাড়ানো হয়েছে। জি বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী যে ধরনের কথা বলছেন যে প্রতিটা সংসদীয় আসনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কি বলে বিশ্ববিদ্যালয় তৈরি করবেন। আসলে আপনি মানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে ইকোনমিক্যাল কন্ডিশন, আপনি এই অবস্থায় আপনি অবকাঠামো উন্নয়ন করতে যাবেন, মানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি মানে অবকাঠামো উন্নয়ন। এইরকম সিচুয়েশনে আপনি প্রতিটা সংসদীয় আসনে মানে এই বিশ্ববিদ্যালয় তৈরি করবেন, তার মানে কত হাজার কোটি টাকা দরকার এখানে। আপনি একটা রাষ্ট্রের যেখানে ইকোনমি একটা টালমাটাল অবস্থা, সেই রকম সময়ে আপনি চিন্তা করছেন যে বিশ্ববিদ্যালয় তৈরি করে কর্মসংস্থান ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দেখছি কি যে ক্ষুদ্র এবং হচ্ছে যে মাঝারি যেসব উদ্যোক্তা অনলি 2,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তাদের ঋণ দেওয়ার জন্য। 2,000 কোটি টাকায় আপনি একটা রাষ্ট্রের ক্ষুদ্র মাঝারি ঋণ দিয়ে আপনি বাংলাদেশের ডেভেলপমেন্ট কতটুকু করতে পারবেন? জি, আমি আসবো আবারও আপনার কাছে। কার্ড ভিত্তিক অনেক পরিকল্পনা রয়েছে যেটি সরকারের বলা হচ্ছে, সেই সব বিষয়গুলোতে আপনাদের ভাবনা কি সেটিও শুনবো। আমি শুনে আসি যারা মোস্তফা কামাল রয়েছেন, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক। যারা মোস্তফা কামাল শুনছিলেন, দুজন তরুণ জি। রাজনীতিবিদ বলা যায়, তাদের কথা। আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক দুই তরুণকেও বিশেষভাবে ধন্যবাদ। আপনি নিজেও তরুণ, আবার মানসিকভাবে আমিও তরুণ। আচ্ছা, আবার এই সরকারও তারুণ্য নির্ভর। যিনি প্রধানমন্ত্রী তিনিও তো তরুণ, জীবনে এই প্রথম এমপি হয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। সরকারের মেয়াদও তরুণ। জি। আবার যিনি বিরোধী দলীয় নেতা, তিনিও ওনাকে দেখতে যত প্রবীণ মনে হয়, প্র্যাকটিক্যালি তত প্রবীণ নন। কথাবার্তায় অন্তত তত সর্বাঙ্গে প্রবীণ। সাদা। তিনিও তরুণ, তিনিও এই প্রথম সংসদ সদস্য হয়েছেন এবং বিরোধী দলীয় নেতা হয়েছেন। এবং আগামী দিনের যে বাংলাদেশ অথবা বিদ্যমান যে বাজেট, এই বাজেটও বাস্তবায়ন করবে তরুণরা অবধারিতভাবে। দুজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি, কথা দুজনে কিন্তু কাছাকাছি কথাই বলেছেন, শুধু বয়ানে একটু ভিন্নতা আছে। ধরুন এনসিপির আমরা রাজনকে যদি বিরোধী দলে ধরি, বিরোধী দল, তো তিনিও তো এই সরকারের সাফল্য কামনা করেছেন, সমালোচনা কিন্তু করেননি। আমরা যতই বলি যে দেশ রূপান্তর হচ্ছে না, নতুন বাংলাদেশ বলছে, কিন্তু বাস্তবে নতুন বাংলাদেশ হচ্ছে না। কিন্তু আমি গণমাধ্যমের জায়গা থেকে দেখছি একটু একটু পরিবর্তন হচ্ছে। আমরা একটা সময় পর্যন্ত দেখেছি বাজেট ঘোষণার আগের দিনে ব্যানারটা লেখা হয়, কি লেখা হয়? মানি না, মানি না। যদি জিজ্ঞেস করেন কি মানি না, বলে যে জানি না, জানি না, জানা লাগে না। এবার যে ব্যতিক্রম দেখা যাচ্ছে, আপনি দেখেন রাজন কিন্তু একদম খাত ধরে ধরে বলেছে এবং সরকারের সমালোচনা তত করেনি, সরকার পারবে কিনা ওই উদ্বেগ প্রকাশ করেছে, এবং ওই উদ্বেগ থাকাটা স্বাভাবিক। এটাও এক ধরনের কল্যাণ কামনা। বাস্তবতা হচ্ছে আপনার আমার বাজেট হয় যে আমার আছে কি, যতটুকু আছে ওইটা দিয়ে আমরা একটা বাজেট তৈরি করি, কত বেতন পাই, কত বোনাস পাই, ওটা ধরে একটা বাজেট নির্ণয় করি। আর সরকারের বাজেটের চরিত্রটা কিন্তু ভিন্ন। টাকা নাই, সংস্থান নাই, কিন্তু একটা আশা ভরসা সামনে রেখে বাজেট করতে হয়, তখন এটা হয়ে যায় অবধারিতভাবে ঘাটতি বাজেট। সম্পদ নেই, কিন্তু স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন আবার দেখাতেও হয়। তো যখন সরকার এবং বিরোধী দল অথবা রাজনৈতিক দলগুলো
অভিপ্রায় এক জায়গায় আসে, 80% ধরেন বাস্তবায়ন হয়, সেটাও যথেষ্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। যেহেতু টাকা নাই, আমার টাকা আসবে কোত্থেকে? ঋণ থেকে, বিদেশি ঋণ হোক, দেশি ঋণ হোক। আর হচ্ছে এনবিআর কি সংগ্রহ করতে পারে, সোর্স কিন্তু এই দুইটাই মূলত। হ্যাঁ, তো আবার যতই বাজেট, যত না অর্থনৈতিক বিষয়, প্র্যাকটিক্যালি সেটা রাজনৈতিক বিষয়। কারণ বাস্তবায়নটা রাজনীতিবিদরাই করেন, অর্থনীতির সূত্র ধরে কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা অর্থনীতির কিছু সংজ্ঞা আছে, যুক্তি আছে, শর্ত আছে, প্র্যাকটিক্যালি রাজনীতিবিদরা যখন সুন্দর করে হাত দেন, আপনি দেখবেন সংজ্ঞা মানতে হয় না, বাস্তবায়ন হয়ে যায়। হয়ে যায়। রাজনৈতিক শক্তিটা মারাত্মক শক্তি। কীরকম শক্তি? একটা উদাহরণ দেই। যখন আপনি জ্বালানি তেলের এক হাহাকার শুরু হলো, নাই নাই আর নাই, লম্বা লাইন, লম্বা লাইন, এই লাইন যে কোথায় শুরু আর কোথায় শেষ কেউ জানে না, কখন শুরু তাও কেউ জানে না। ভোর রাতেও আছে, ভোরেও আছে, সন্ধ্যায় তো আছেই, দিনভর আছে। যখন দুটি দল, অর্থাৎ সরকারি দল আর বিরোধী দল, একটু খালি আলোচনা করলো যে চলেন একটা কমিটি করি, মাননীয় প্রধানমন্ত্রী বললেন নাম দেন। মাত্র নাম দেয়া হলো, অর্থাৎ নাম কাওয়াস্তে একটা কমিটি হলো, কমিটি কোনো ফাংশন শুরু করলো না, ওই লাইন নাই হয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক শক্তিটা আপনি দেখেন কত মারাত্মক। যদি যত দুষ্ট শক্তি হোক, অপশক্তি হোক, যদি দেখে যে রাজনৈতিক শক্তিগুলো একাট্টা হয়ে আছে, কোনো দুষ্টই সরকারের চেয়ে শক্তিশালী হয় না। তো এবারের বাজেটও যেই পর্যায়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা যে ভালো না, সেটা আমার পাশে বসা কাজী বাসিত যত না উপলব্ধি করেছেন, আপনি খেয়াল করে দেখুন, তার চেয়ে বেশি উপলব্ধি করেছেন রাজন। তার মানে কি? দেশের কল্যাণ কামনা করেন, উদ্বেগ প্রকাশ করেছেন এই সামর্থ্য দিয়ে সরকার সফল হবে কিনা। শতভাগ সফল তো হবে না, কিন্তু নিয়তটা পরিষ্কার কিনা। তো সরকারের যে নিয়ত পরিষ্কার, সেটা পরিষ্কার। মাত্র 4টা মাসে একটা বাজেট দেয়া যেন তেন কথা নয়, তাও কোন 4 মাস? একটা দুঃশাসন পরবর্তী 4 মাস। আবার মাঝখানে তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেটাও খুব একটা অরাজনৈতিক সরকার ছিল, কিন্তু ক্যাপাবল সরকার ছিল না, কমজোরি সরকার যেটাকে বলে। যদিও অনেক নির্বাচিত ছিল না, যদিও অনেক উচ্চাশা ছিল যে ওই সরকারে অনেক পাক্কা পাক্কা অর্থনীতিবিদ আছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে না, ওনারা শিক্ষক হিসাবে খুব ভালো, সংজ্ঞা ভালো জানেন, সূত্র ভালো জানেন, কিন্তু ফাংশন করতে জানেন না। সেটা কিন্তু প্রমাণিত। সেটা তাদের প্রতি অবজ্ঞা নয়, এটাই বাংলাদেশের বাস্তবতা। কারণ বাস্তবতা হচ্ছে, বিএনপি যে এত ভোট পেয়েছে, সবাই কি বিএনপি করে? মানুষ চেয়েছে একটা নির্বাচিত সরকার। কেন চেয়েছে? একটা পর্যায়ে আপনি খেয়াল করে দেখুন, কোথাও ছোট্ট একটা দুর্ঘটনা ঘটলো, মানুষ বলে যে একটা নির্বাচিত সরকার থাকলে এই দুর্ঘটনাটা ঘটতো না। মানুষের বিশ্বাসের ভলিউমটা ওই জায়গায়। মেট্রো রেলের একটা বেয়ারিং খুলে পড়েছে, বলেছে একটা নির্বাচিত সরকার থাকলে এটা হতো না। বাস্তব হচ্ছে মানুষের বিশ্বাস যে নির্বাচিত সরকার মানুষ চায়, যত কথাই মাঝপথে বলুক, প্র্যাকটিক্যালি তারা নির্বাচিত সরকার চায়। এবার এটা বিএনপি হোক, জামাত হোক, আর আওয়ামী লীগ হোক, যেই সরকারই হোক, মানুষ নির্বাচিত সরকার পছন্দ করে। মানুষের রাজনৈতিক চেতনাটা শক্ত। এই সুযোগ বিএনপির কিন্তু এখন আছে। আছে বলতে, প্রথমত প্রধানমন্ত্রীর সদিচ্ছা পরিষ্কার, এটা প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। অর্থমন্ত্রী সর্বসাধ্য দিয়ে চেষ্টা করেছেন সুন্দর একটা বাজেট দিতে। তো এই বাজেট তিনি দিয়েছেন। অঙ্কটা কত বড় আপনি দেখেন, 9,38,000 কোটি টাকা এই অভাবের দিনে, এই দুঃসহ দিনে। তো আবার আপনি যদি তথ্য নেন, বাংলাদেশের প্রথম বাজেট হয়েছিল 786 কোটি টাকা। অঙ্কের কত তফাৎ! এই জন্য আমি বলছি যে বাজেট যত না অর্থনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। আবার বাংলাদেশের বাস্তবতায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার একটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য আছে, আমরা এটার মধ্যে বরকত মনে করি। এই 786 এই সংখ্যাটা দিয়ে কেউ কেউ বিসমিল্লাহির রহমানির রহিম রচনা করে, দেখবেন এখনও আছে কোথাও কোথাও 786 লেখে, অর্থাৎ বাংলাদেশের বিসমিল্লাহ হয়েছে ওই অঙ্ক দিয়ে। তো এরকম একটা অবস্থায় যখন প্রধানমন্ত্রী এগোচ্ছেন বললে কম বলা হবে, দৌড়াচ্ছেন, কিন্তু তার সহযোগীদের মধ্যে একটা হামাগুড়ি ভাব, গোলমালটা ওখানে। আমি আসবো সেই বিষয়ে। আমি একটু একটা বিরতি নিতে হবে আমাকে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এমার্জেন্সি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত, আমি আপনার কাছেই আসবো, কিন্তু জনাব মোস্তফা কামালের কথাটা প্রসঙ্গটা একটু আমরা শেষ করি। কেন বলছি যে গোলমাল ওখানে? প্রধানমন্ত্রী গেলেন কক্সবাজার। বরাবর আমরা যেভাবে অভ্যস্ত যে প্রধানমন্ত্রী কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, কয়েক ঘন্টা ওটা আটকে থাকে। তো প্রধানমন্ত্রী যে কক্সবাজার গেলেন আমরা কিন্তু টেরও পাইনি ঢাকা থেকে, কোথাও কোনো বিড়ম্বনা নেই, সুন্দর করে তিনি ওখানে প্রোগ্রাম করলেন। ঠিক একই সময়ে আপনি দেখেন ওখানে একই সময়ে কাছাকাছি সময়ে 2-3টা হত্যাকাণ্ড। এগুলো কিন্তু কানের উপর দিয়ে যাওয়ার মতো। ওনার সফরের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশে ঘটনা দুইটা। এক জায়গায় যুবদল নেতা খুন, আর এক জায়গায় মা মেয়ে খুন। এগুলো কিন্তু বাজে বার্তা দেয়। সরকার দু পা এগোচ্ছে, পেছন থেকে টেনে ধরার মতো এগুলো। আবার যেখানে অর্থনৈতিক এক দুরবস্থা, কিভাবে বিশেষ করে ব্যাংকিং খাতকে একটু অন্তত হৃষ্টপুষ্ট না হোক একটু সাবলীল করা যায়, যাবতীয় অ্যাটেনশন ইসলামী ব্যাংক, যে গোটা বাংলাদেশের সমস্যা মনে হয় ইসলামী ব্যাংক, যত অ্যাটেনশন ওখানে। একই সময় আবার 5টা ব্যাংক যাদেরকে একসাথে করে দেয়া হয়েছে, মার্জার করে দেয়া হয়েছে বলা চলে, ওই 5টা ব্যাংকের সাথে আবার ইসলাম শব্দটা দেখেন সম্পৃক্ত। ছোট্ট ছোট্ট ঘটনা, আপনি কিন্তু খেয়াল করে দেখুন, এগুলো ভবিষ্যতের জন্য ভালো বার্তা দেয় না। আবার একই সময় যেটা আজকে 2 দিন ধরে গণমাধ্যম খুব সোচ্চার, একদম আচমকা আজব এক কাণ্ড, তাও এক তারুণ্যের ঘটনা যাদের কাছে অনেক ভরসা, কুমিল্লা অঞ্চলে ছাত্র শিবিরের এক নেতার কেলেঙ্কারি। এটা শুধু শিবিরের জন্য কেলেঙ্কারি বললে ভুল হবে, এটা তারুণ্যের জন্য একটা কালিমালিপ্ত দিক। তার উপর আওয়ামী লীগের জন্য অত্যন্ত বিনোদনের, তারা স্বস্তি পাচ্ছে যে গুম গুম বলে আমাদেরকে গালমন্দ করা হয়েছে, দেখা গেল যে প্র্যাকটিক্যালি গুম না, এর মধ্যে অনেক নাটকীয়তা। তো এগুলো করে কত সেন্সিটিভ বিষয় গুমটা একটা নির্বাচিত সরকার আমলে, যারা নিজেরা গুমের শিকার। এর মধ্য দিয়ে আমরা, যেমন আপনিও বলছিলেন একটু আগে, সরকারের মাত্র 4 মাস, তো এই বিরোধী দলটারও তো মাত্র 4 মাস। আপনি প্রধানমন্ত্রী কতটা সফল এই 4 মাসে আমরা বিশ্লেষণ করি, তো এই বিরোধী দল বা বিরোধী দলের নেতায় 4 মাসে কতটা সফল বা কতটা ব্যর্থ, এই আলোচনাও তো সমান্তরালে যায়। যে কারণে একটু উদ্বেগ কিন্তু থেকেই যাচ্ছে। যেখানে তারুণ্যের উপর আমাদের ভরসা, সংসদে তরুণরা কিন্তু ভালো করছে, আপনি খেয়াল করে দেখুন, দুপক্ষেই। বরং মাঝে মধ্যে গোলমাল পাচ্ছে প্রবীণদের জন্য। আজও কিন্তু গোলমাল পেকেছে একজন প্রবীণের বক্তব্য ধরে। তো ওই ক্ষেত্রে আমরা তারুণ্যের প্রতি যত না আশাবাদী হতে চাই, কিন্তু মাঝে মধ্যেই এমন মাত্রায় হোঁচট খাই, এই তারুণ্যই, বিএনপিরও তারুণ্য শক্তি আছে, জামাতে ইসলামের অর্থাৎ ছাত্র শিবিরের আছে, এনসিপির আছে, কিন্তু তারা যেভাবে একজন আরেকজনকে সম্বোধন করছে, যেসব শব্দ ছুটছে, তাতে মনে হয় না যে 15-16টা বছর তারা একসাথে রাজনৈতিক ঘর সংসার করেছে। পরীক্ষিত মিত্র কিন্তু, কিন্তু সময়ের অল্প ব্যবধানে 4টা মাসে তাদের মধ্যে যেসব বয়ান আসছে, যেসব অভিযোগ আসছে, এগুলো কিন্তু উদ্বেগ, অত্যন্ত উদ্বেগের। গোটা অর্থনীতির জন্য উদ্বেগের। যেখানে অর্থনীতিতে একটা শেষ করে ফেলি, আপনি বলছেন বিনিয়োগের কথা, সরকার খুব গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগের সাথে কিন্তু নিয়োগ সমান্তরালে। তো যেখানে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যাটা এখনো বের করা হয়নি, 3 লাখ 3.5 লাখ বলা হয় যে কর্মচ্যুত হয়েছে, বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো ওগুলো আবার চালু করলেই তো ওই যে পুরনোদের কর্মসংস্থানের ব্যবস্থা, তার উপর আপনার এগোতে হবে নতুনদের কর্মসংস্থান নিয়ে। তো ওখানেও কিন্তু আমাদের একটা খটকা রয়ে গেছে, যে কারণে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, এর বাইরে যদি আমি আরেকটা শক্তি রচনা করি বা ভাবি, তারুণ্যের শক্তি। কারণ তরুণরা পারে, দলের বাইরে গিয়ে কথা বলতে পারে, সাহস নিয়ে এগোতে পারে। তো তাদের মধ্যে যদি এই দ্বন্দ্ব থাকে, অথবা হালকা বিষয়ে অনেক বড় কিছু একটা করে ফেলা, এতে করে মূল ফোকাস থেকে আমরা কিন্তু সরে যাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। কাজী জিয়াউদ্দিন বাসিত, বেশ কিছু প্রসঙ্গ এসেছে এর মধ্যে। ব্যাংকিং সেক্টরের কথা বলা হয়েছে যে সরকারের বয়স 4 মাস, এটি যেমন ঠিক, পাশাপাশি এই 4 মাসে অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যে ধরনের মুন্সিয়ানা বা যে ধরনের দক্ষতা দেখানো দরকার ছিল, এনসিপির জনাব রাশেদ রাজনের বক্তব্য অনুযায়ী সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি। বেশ কিছু জায়গায় বিতর্ক তৈরি হয়েছে, অসঙ্গতি তৈরি হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি তো রয়েছেই। আপনার বক্তব্য শুনব। আমি শুরু করি প্রথম থেকে ব্যাংকিং খাত নিয়ে।
একটা ব্যাংক ইসলামী ব্যাংক মনে হচ্ছে পুরো বাংলাদেশে একটাই ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, আর কোনো ব্যাংক নেই, আর কোনো ব্যাংক ব্যাংকিং করছে না। আমরা সবাই জানি যে একটা অর্থনৈতিক খাতের মধ্যে ব্যাংকিং খাতের 50%ই ব্যাংকিং খাতের উপর ডিপেন্ড করতে হয়, কিন্তু বাংলাদেশের 86% ব্যাংকিং খাতই ঋণগ্রস্ত। এখন সেটার জন্য দায় কি বর্তমান সরকারের? না, এটা যারা গত ইসলামী ব্যাংকের ব্যাপারটা বোধহয় এই জন্য আসছে যে ইসলামী ব্যাংক যেহেতু গোটা ব্যাংকের মধ্যে আমি তাদের প্রাধান্য বেশি। আমি যদি রেফারেন্স টেনে নিয়ে যাচ্ছি যে পুরোটাই দেখা যাচ্ছে যে 17 বছর যে লুটপাট হয়েছে দুই পক্ষ মিলেই করেছে, মিলেমিশে যে রাজনীতি করে সেটাও ব্যাংকে খাতকেও সেরকম মিলেমিশে করেছে। আপনি দেখুন এসালাম কিভাবে আনছে, আমার যে কোনো আমি বিভিন্ন বক্তব্য শুনি তারা একটা বাংলাদেশের একটা এনফোর্স মানে সংগঠনকে নিয়ে সংস্থাকে নিয়ে প্রশ্ন তুলেই কিন্তু বলেছে তাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু আসলে কি তাই নাকি সমঝোতার ভিত্তিতে নিয়েছে সেইটা প্রশ্ন রয়ে যায়। এবং সেটার রিফ্লেকশন কিন্তু আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই ইসলামী ব্যাংক থেকে 9,500 ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়েছে। হোয়াই? এই 9,500 মানুষের সাথে কি আরো 9,500 পরিবার জড়িত না? আমার এরকম অসংখ্য পরিচিত আছে যাদের হাহাকার, এবং এমন অনেক স্টুডেন্ট আছে দোজ হু আর গোয়িং টু বি ড্রপ আউট। আমি দেখেছি ইউনিভার্সিটিতে পড়ে তার ভাই তাকে চালাতে ইসলামী ব্যাংকে চাকরি করে, মেধার কারণে চাকরি হয়েছে, সে এখন তার চাকরিচ্যুত করা হয়েছে, তাই সে এখন খরচ চালাতে পারতেছে না। আমার এরকম অসংখ্য পরিচিত আছে। কেন হয়েছে? তার মানে কি বুঝে নিতে হবে এসালাম যেরকম ধ্বংস করেছে ঠিক ইন্টারিম গভর্নমেন্টের আমলে এসে যারা দায়িত্ব নিয়েছে তারাও কিন্তু এরকম ধ্বংস করেছে। তার রিফ্লেক্স, তার রেজাল্ট কিন্তু 9,500 কর্মী ছাঁটাই করা। সোজা কথা না, এটা অনেক কথা। এখন যখন সরকার বিএনপি সরকার এসে একটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে, আমরা বিশাল একটা ধ্বংসস্তূপ, যেখানে হাত দিবেন সেখানে ধ্বংসস্তূপ, কারণ একটা অব্যবস্থাপনা অর্থনৈতিক ক্ষেত্রে, অব্যবস্থাপনা রাষ্ট্রীয় ক্ষেত্রে, আপনি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা বলেছেন, সেই জায়গাটা তো আসছে। সেই আইন শৃঙ্খলা একটা অব্যবস্থাপনার মধ্যেই বাংলাদেশ বিগত 17 বছর কিন্তু ছিল। তার পরিপ্রেক্ষিতে একটা ধ্বংসস্তূপের সামনে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ধ্বংসস্তূপ চেষ্টা করেছে। উনি আমার সহালোচক বলেছে যে ক্যাপাবিলিটিস, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটা ক্যাপাবিলিটিস একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু টার্ম, যে এত তারা ওনারা এত দক্ষ না, তারা সরকারের ফাংশনিং অ্যাক্টিভিটিস করতে পারে নাই, পারবেও না। একটা ইলেকটেড গভর্নমেন্টের প্রতি যেরকম মানুষের ট্রাস্ট আছে, রিলায়েবিলিটি আছে, এটা কিন্তু আপনার ওই একটা নিরপেক্ষ গভর্নমেন্টের প্রতি থাকে না। তো সুতরাং এই যে ব্যাংকিং খাতটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি মনে করছি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আন্দোলন করতেছে সাধারণ গ্রাহক। এই সাধারণ শব্দটাকে এই একটা দল এতভাবে নেগেটিভলি ইউজ করতেছে যে সাধারণ ছাত্র, সাধারণ গ্রাহক, ওই সাধারণ কর্মজীবী মহিলা, সাধারণ কর্মজীবী পুরুষ, এই সাধারণ শব্দটাকে অসাধারণ বানিয়ে দিয়েছে। এই যে মানে আমরা দেখেছি কারা বললো, যা অনেকে সাক্ষাৎকার আপনি দেখেছেন মিডিয়াতে এসেছে যে আমি জামাত ইসলামের কর্মী এখানে এসেছি, আবার অনেকে বলছে আমরা জামাত থেকে প্রোগ্রাম দিয়েছি, আমরা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করতে এসেছি, বলেছে না? আপনারা তো সেগুলো দেখেছেন। কারো অস্থিতিশীলতা তৈরি করছে। আমাদের একটা সরকার 17 বছরের ধ্বংসস্তূপের সামনে থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার সহালোচকের কথাই এসেছে, প্রাইম মিনিস্টার অ্যাট স্ট্রিট 18 আওয়ার্স ওয়ার্ক করে। আমরা মাঝে মাঝে ওনার থেকে ইন্সপায়ার্ড হই, বিকজ উই আর দ্য ফলোয়ার অফ তারেক রহমান। মানে আমরা বিলিভ করি, আমরা যে বিশ্বাস করি যে উনি হি ইজ দ্য লিডার অফ কমিটমেন্ট। ওনার কমিটমেন্টের জায়গায় উনি কিন্তু ধরে ধরে কাজ করছে। তো আমরা বিশ্বাস করি যে উনি কাজ করে যাচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে সমৃদ্ধ করার জন্য। সেই জায়গায় আমরা দেশকে অস্থিতিশীল করার জন্য কি করছি? ব্যাংকিং খাতটাকে বিতর্কিত করে ফেলছি এবং মানুষের মাঝে প্যানিক ক্রিয়েট করে ফেলেছি। এটা গেল এক। এরপর আপনার আইন হচ্ছে বিতর্কিত লোকজন আপনি যখন নিয়োগ দিবেন তখন তো এমনি বিতর্কিত হবে। হ্যাঁ, এখন এর আগে যিনি করেছে তার বিরুদ্ধে কত বদনাম ছিল, যে দায়িত্ব মানে সদ্য সাবেক, তার বিরুদ্ধে অনেক কত কেলেঙ্কারি আছে, এটা তো আপনারা জানেন। এবং আমি তো বলেছি সেটার রেজাল্ট তো 9,500 কর্মীকে ছাঁটাই করেছে। কেন করেছে? এই প্রশ্নের জবাব কি রাষ্ট্র বা কারো কেউ কখনো চেয়েছে? কেউ কখনো নিয়েছে? বা ওনারা দিয়েছে যারা পরিচালনা করেছে কিছুদিন আগে। এটা গেল। এরপর আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার আইন শৃঙ্খলা, আচ্ছা আইন শৃঙ্খলার বিষয়ে আমি আসবো, আমি শেষ করে ফেলি আপনার কোশ্চেনটার সাথে আমি টেনে। আইন শৃঙ্খলা তো আসলে এটা আমাদের দীর্ঘদিনের ম্যাল প্র্যাকটিস ছিল। এই ম্যাল প্র্যাকটিস থেকে বের হতে আমাদের অনেক সময় লাগবে। আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী মেন্টালি নিজেরা এখনো ইনফিরিয়রিটিতে সাফার করছে, যে না আমরা তো একটা ভুল করেছি, অনেক আছে, অনেক অফিসার আছে। এবং এই কারণে আস্তে আস্তে সব ঠিক হচ্ছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী উনি যখন মন্ত্রণালয় দায়িত্ব পাওয়ার পর থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করছেন যে কাজগুলো করার। তার ভিতর কি হয়েছে? গুম, যারা গুম হয়েছে, আমিও গুম ছিলাম। আমাদের ইলিয়াস আলী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত, উনি বিএনপি সাংগঠনিক সম্পাদক, উনি গুম হয়েছে। চৌধুরী আলম গুম হয়েছে। আমাদের অনেক সংখ্যক ছাত্র নেতা গুম হয়েছে, অসংখ্য যুব নেতা, বিএনপির অসংখ্য নেতা গুম হয়েছে। তাদেরকে অপমানিত করার জন্য একটা গুমের নাটক সাজানো হয়েছে। কেন?
তাহলে ওই গুমের ওই মানুষটা অপমানিত হয়েছে না, এবং ওই গুমের পরিবারের মানুষগুলো অপমানিত হয়েছে না? একটা গুমের নাটক সাজিয়ে দেশকে আবারও এই গুমের মানে ফ্যাসিস্টদের মতো, যেরকম ফ্যাসিস্টরা যেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, ল এনফোর্স এজেন্সি দিয়ে গুম করতো, ঠিক সেরকম একটা মিথ্যা কাহিনী সাজিয়েছে। কেন এগুলো করবে? দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের এখন বড় অর্থনীতি, এটা আমার ভাইয়া বলেছিল 786, ইটস এ টাইম বিল অফ মানির কারণে এটা আরো বাড়বে, আগামী বছর আরো যাবে, আরেকটু বাড়বে। তাই বলে না, এটা প্রয়োজনে আপনার কোত্থেকে হবে, হ্যাঁ, সেই এখন আমাদের থাকতে হবে, পরিকল্পনাগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। গভর্নমেন্টের যে যে পরিকল্পনা গ্রহণ করেছে, আপনি তো বলা আছে আমাদের প্রায় 6,95,000 কোটি টাকা আমাদের আসবে, হ্যাঁ, এনবিআর থেকে আসবে। এরপরে বাকিটা আমাদের ব্যাংক ঋণ, বৈদেশিক সহায়তা, এবং তার পরবর্তীতে আমরা যে 15,000 কোটি টাকা আপনার সঞ্চয়পত্র থেকেও আসবে, এরকম গভর্নমেন্টের একটা হিসেব আছে। এগুলোকে এখন প্রপারলি স্ক্রুটিনি করে একদম নিখুঁতভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে পারলে কিন্তু এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব। এবং এই বাজেট বাস্তবায়ন হবে বিকজ আমাদের যিনি বর্তমান প্রাইম মিনিস্টার, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, আমরা বিলিভ করি হি ইজ দ্য ম্যান অফ ইন্টিগ্রিটি, হি হ্যাজ দ্য ভিশন, হি হ্যাজ এ ভিশন, দ্যাটস ওয়াই হি ইজ ওয়ার্কিং হার্ড। সো ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, যাব রাশেদ রাজন আপনার কাছে। একটা বিরতি নিয়ে এসে আমরা বরং এই আলোচনায় যুক্ত হই, নির্বিঘ্নে আপনার আলোচনাও শুনতে পারবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব রাশেদ রাজন, শুনছিলেন আপনি বিরতির আগে যে আলাপ হচ্ছিল, একটি হচ্ছে ইসলামী ব্যাংকের যে বিষয়টি আপনি বলছিলেন, সেখানে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবেই কি এই বিষয়টি তৈরি করা হচ্ছে কিনা। প্রথমে আমরা সেই উত্তরটি আপনার কাছে জানতে চাই, এরপরে আমরা অন্য প্রসঙ্গে আসব। যে খুরশেদ আলমকে ইসলামী ব্যাংকের পরিচালক এবং হচ্ছে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, মানে এই খুরশেদ আলমটা কে, হুইজ খুরশেদ আলম, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যখন জানবেন যে এই খুরশেদ আলম হচ্ছে যে আওয়ামী লেসপেন্সার, যখন এই খুরশেদ আলম এস আলমের যে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচারের সহায়তাকারী এবং মেন মাস্টার মাইন্ড, হ্যাঁ, আপনি তাকেই আবার হচ্ছে যে ইসলামী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দিচ্ছেন। তার মানে কি, আপনার উদ্দেশ্য কি? আমি আসলে মানে এই বিষয়টা নিয়ে অনেকের সাথেই আলাপ বা চায়ের আড্ডায় কথা বলেছি। তা দেখলাম যে বিএনপি পন্থী অনেক মানুষ, মানে অনেক ভাইদের হচ্ছে যে লজিক এরকম, চোরকে ধরতে গেলে চোরকে নিয়োগ দিতে হবে। হ্যাঁ, তো আসলে এটা কোনো যৌক্তিক কথাবার্তা হইলো? আপনি একজন চোরকে বসাচ্ছেন এরকম যে চোরের কাছে, শিয়ালের কাছে মুরগি আদি দিচ্ছেন, ব্যাপারটা আপনি ওই মুরগি কি ফেরত পাবেন কখনো? খোরশেদ আলমের ব্যাপারে এত অভিযোগ থাকার পরেও কেন বিএনপি সরকার তাকেই নিয়োগ দিতে হবে ইসলামী ব্যাংকে? বিএনপি সরকারের কি আর বিকল্প নাই? অর্থনীতি বোঝে, ব্যাংকিং, তারপরে হচ্ছে যে ব্যাংকার, ভালো ব্যাংকার বিএনপির ভেতরে কি নাই? তাহলে কেনই খোরশেদ আলমকে দিতে হবে? নাকি তাদের ভেতরে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নাই? এটা কি তাদের নিজেদের অযোগ্যতা প্রমাণ করছে কিনা? এটা আমার একটা প্রশ্ন। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন যে বাংলাদেশের যে মানে ইকোনমি, সেই ইকোনমির যে বাজেট, প্রতি বছর যে বাজেটটা হয়, সেই বাজেটের অর্থ হচ্ছে কি, যে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এখন আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশের অর্থনীতি আসলে কি গণতন্ত্রায়ন হচ্ছে কিনা, এই প্রশ্ন যখন করি, দেখবেন যে বিরোধী দল, বর্তমান সরকারের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা রাজনৈতিক ক্ষমতাসীনরা কি করছে, যে এই আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করছে। তা আদ্দিন হাসপাতালের একটা ঘটনা, এরকম একটা ঘটনা, হ্যাঁ অবশ্যই যদি মানে সে যদি ভুল করে থাকে বা সে যদি কোনো অপরাধ করে থাকে, তার শাস্তি হবে। কিন্তু একটা হাসপাতাল যেখানে শত শত মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে, আপনি বাংলাদেশে আর কোনো বেসরকারি সেক্টরে এরকম সেবা দেওয়া হচ্ছে আপনি উদাহরণ দিতে পারবেন? তো এরকম একটা বিশেষায়িত হাসপাতাল, অনেক বড় একটা হাসপাতাল ঢাকার বুকে, যেখানে বিনামূল্যে সেবা নিতে পারছে এবং স্বল্প খরচে সেবা নিচ্ছে, এরকম একটা হাসপাতাল বন্ধ করে দিয়ে আপনি আসলে মানে কতটা মহত্বের পরিচয় দিচ্ছেন, এই প্রশ্ন যদি করি, তাহলে উত্তরটা আসলে কোথায়? আপনি মানে আপনি বলতে চাচ্ছেন যে সে আমি এই দুইটা প্রসঙ্গে একটু কাজী জিয়াউদ্দিন বাসিদের কাছে একটু শুনে আমি আপনার কাছে আসছি। কাজী জিয়াউদ্দিন বাসিদ, একেবারে স্ট্রেট যে প্রশ্নটি করেছেন যে খোরশেদ আলমকেই কেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হলো, বিএনপিতে কি আর বিএনপিপন্থী যোগ্য ব্যাংকার ছিল না, সেই প্রশ্নটি উনি সরাসরি করছেন। আপনি যদি সেই উত্তরটি দেন, এরপরে আমরা আদ্দিন হসপিটাল প্রসঙ্গে।
বিএনপি পন্থী ব্যাংকারকে নিয়োগ দিতে হবে কেন? বিএনপি পন্থী ব্যাংকারকে নিয়োগ দিতে হবে কেন? এক প্রশ্ন। খুরশেদ আলম কে? উনি চিনে না, উনি সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের। না, উনি বলছে যে আওয়ামী লীগের সময় ছিলেন উনি। আওয়ামী লীগের সময় তো এরকম অসংখ্য লোকজন দায়িত্ব পালন করেছেন। কয়জনকে বাদ দিবেন আপনি? হ্যাঁ, আপনি কয়জনকে বাদ দিবেন? এবং ওনার যে প্রশ্ন, এই প্রশ্ন তো আমার কাছে রিডিকুলাস মনে হচ্ছে। তাহলে আমার মনে হয় ওনারা যখন ক্ষমতায় আসবে, ওনারা যখন ক্ষমতায় আসবে তখন এনসিপি পন্থী ব্যাংকারদেরকেই বিভিন্ন ব্যাংকের প্রধান বানানো হবে। এটা তো খুবই অত্যন্ত দুঃখজনক। এই বাংলাদেশ তো আমরা চাই না। জি জি, জনাব রাশেদ রাজন। ভাই, বিএনপিকেই নিয়োগ দিতে হবে ব্যাপারটা এরকম না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আপনি দেখেন যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে তাদের তো মেয়াদ পূর্ণ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে পূর্ণভাবে ছাঁটাই করে এবং তাদের দলের নেতাকর্মী হওয়ার পরেও ছাঁটাই করে বিএনপি পন্থী লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর, মানে আপনি সব জায়গায় যদি খেয়াল করেন তাহলে আমরা ধরেই নিছি যে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা বলছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কি উনি কি একজন কোন অযোগ্য লোককে নাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানো হয়েছে? আপনি কি বলছেন? মানে ওনাদের রাজনৈতিক আইডিওলজি থাকতেই পারে, বাট এর বাইরে যে উনি একজন স্কলার সেটাকে আপনি ভ্যালু দিবেন না। আপনি বলছেন বিএনপি পন্থী। বিএনপি পন্থীটা তো পরে আসে, কিন্তু একজন ব্যক্তি তো তার নিজের যোগ্যতার গুণে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে এবং পিএইচডি অর্জন করেছে, সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনি তাকে এই রাজনৈতিক ভাবে দেখছেন কেন? আমরা মেনে নিছি উনি একজন স্কলার, আমরা মেনে নিছি, তো সমস্যা নাই। কিন্তু আপনি এরকম একজন ভালো ব্যাংকার নিয়ে আসেন না। আপনি খুরশেদ আলমের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে, আপনারা তাকে কেন আপনি তাকে কেন দিতে হবে? আপনি নিয়ে আসেন, এরকমই নিয়ে আসেন ভালো স্কলার। যেমন বিশ্ববিদ্যালয়ে ভালো স্কলার দিচ্ছেন, আপনি ব্যাংকেও ভালো হচ্ছে যে ব্যাংকার নিয়ে আসেন। দায়িত্ব পালন করতে এসে যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তার ট্রান্সপারেন্সি না থাকে, তার ব্যাপারে যদি অভিযোগ আসে, ডেফিনেটলি সরকার তখন পদক্ষেপ গ্রহণ করবে। সেটা আপনি অবশ্যই এটা অ্যাজিউম করতেই পারি, এটা নিঃসন্দেহে বলা যায়। একজন দায়িত্বরত পার্সোনালিটির ব্যক্তি যদি তার ভুল করে বা তার অন্যায় করে, অবশ্যই দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে আগে দেখতে হবে প্রপারলি তার কাজ করছে, রেসপন্সিবিলিটিগুলো ক্যারি আউট করতে পারছে কিনা, উত্তরণ ঘটাতে পারছে কিনা ব্যাংকিং খাতে। জনাব বাসিত আরেকটি বিষয় আদ্দিন হসপিটাল প্রসঙ্গে বলছিলেন। হ্যাঁ, আদ্দিন হসপিটালের বিষয়টা তো বললে তো আসলে আমি শুধু ওই যে একজন আছে না শিশিমণি, নাম অনেকে নাম পুরো বলে না, শিশিমণি বলে আর কি। আমিও অনেক জায়গায় দেখি শিশির মনির, এটা আমি জানি, কিন্তু শিশিমণি শব্দটা একটু বেশি বলে। তো সেই জায়গার মধ্যে আমরা দেখেছি যে সে সবসময় আবরার হত্যাকারী যারা ছাত্রলীগের তাদেরও অ্যাডভোকেট ছিল, এরকম 10-15টা জায়গারও কিন্তু অ্যাডভোকেট ছিল। যখনই কোনো বাংলাদেশে অন্যায় ঘটে, আমি সন্দেহ প্রকাশ করছি যে বেনজির আপনারা জানেন দুবাইতে গ্রেপ্তার হয়েছে, তাকে যদি দেশে নিয়ে আসা হয় তার উকিল আবার শিশিরমণি হবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। আমি এটা ভাবতেছি আমি আস্তে আস্তে, হ্যাঁ, পেশাগত ওকালতি হলেও আপনাকে অনেক জায়গায় ছাড় দিতে হবে। আমি একটা ন্যূনতম নৈতিকতা, তার মানে নৈতিকতা কোথায় গেছে যে আবরার হত্যা থেকে বাংলাদেশ সবচেয়ে আধিপত্যবাদ বিরুদ্ধে যদি এই বাংলাদেশে কাউকে ধরা হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপরে যদি পরবর্তীতে আধিপত্য বিরোধী আন্দোলন করে শহীদ হয়েছেন যদি কয়েকজনের নাম বলে, আবরার ফাহাদ একজন। আর আমরা আধিপত্য বিরোধীর গান গেয়ে গেয়ে অন্যজনকে হিরো বানাচ্ছি, কিন্তু আবরার ফাহাদের হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য এই ধরনের লোকজন, শিশিমণি টিশিমণি যারা আছে, এই ধরনের লোকজন এসে আপনার সেই জায়গায় তাদের হত্যাকারীদের পক্ষে আপনার আইনি সহায়তা দিয়েছে। এটা নৈতিকতার সর্বোচ্চ অবক্ষয় এই বাংলাদেশে। ওনাদের কারণেই আজকে মূল্যবোধ এবং নৈতিকতা একদম নষ্ট হওয়ার শেষ প্রান্তে আসছে। তো সুতরাং আদ্দিন হসপিটালের ব্যাপারটা আপনি কোশ্চেন করেছেন, তো তাই আমি ওইদিকে চলে গেছি। উনি ঠিক একই জায়গায় 6 জন শিশু নেই পৃথিবীতে, একজন বাবা মায়ের হাহাকার, কি কারণে? গাফলতির কারণে, অব্যবস্থাপনার কারণে। এটা না, রাশেদ রাজন যেটি বলছিলেন যে সমস্যার সমাধান উনি কালেক্টিভ নিয়ে এসেছে, আমার মাথায় চলে, উনি কিন্তু আমি শুনেছি কেটে ফেলা তো সমাধান না। উনি কালেক্টিভ ওইতে চলে আসছে, উনি কালেক্টিভ চলে আসছে যে বিএনপি সরকার আসার পরে ইসলামী ব্যাংকের দিকে তাকায়, আদ্দিন হসপিটালের দেখায়, ইসলামী সংগঠনগুলো দিন। আমি একটু নোট করেছি, ওটা বলবো পরে, ভাবলাম আপনি যেহেতু প্রশ্ন চলে আসছে। সুতরাং এটা যে ওনাদের চিন্তা, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আদ্দিন হসপিটালে একটা অকারেন্স ঘটেছে, সরকার একটা পদক্ষেপ নিয়েছে, এটা বাস্তবতা। আপনি যদি এর পরবর্তীতে এটাকে যাচাই বাছাই করে, সকল আছে তো অপরচুনিটি আছে, অনেক ক্ষেত্র আছে আপনি নিজেকে শুধরানোর জন্য, আপনি আত্মপক্ষে সম্পদের জন্য অনেক সেক্টর আছে, অনেকভাবে আদ্দিন হসপিটালের ম্যানেজমেন্ট করুক, কাজ করতে থাকুক, কাজ করুক। আপনার কাছে মোস্তফা কামাল হয়তো কিছু বলতে চাচ্ছেন, জি প্লিজ। ব্যাংকিং সেক্টরটা এত স্পর্শকাতর, তো ওনাদের দুইজনের যেই বাহাস বা বিতর্ক আমি উপভোগ করেছি, আর আপনার এই অনুষ্ঠান যারা দেখছেন তারা সম্ভবত আরও বেশি করে উপভোগ করেছে। তারা এত খারাপ, এত জঘন্য একজন আরেকজনেরটা বলছেন, তো এত জঘন্য পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা এই 16-17 বছর ঘর সংসার করলেন, প্রশ্ন এক। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংক
একটা থাবা দেওয়ার জায়গা। আওয়ামী লীগ আমলের পুরোটা সময় ইসলামিক ব্যাংক থেকে কিভাবে জঙ্গি পয়দা হয়, কত লাখ, কত হাজার, কত শত দশমিক এরকম হিসাবে বের হতো। এই অঙ্কগুলো বাজারে দেয়া হতো যে ইসলামী ব্যাংক এত বাজে। কিন্তু তাদের এই বাহাসের মধ্য দিয়ে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে ঘরের কথা পরে জানলো কেমনে, জবাবে বলা হয় এমনে। এমনে মানে কিভাবে, যে ইসলামিক ব্যাংক থেকে আওয়ামী লীগ কত থাবা দিয়েছে, একসময় এটা হিসাব ছিল। থাবা দেওয়ার জন্য কাকে কাকে কোন পদে বসিয়েছিল। গত 2-3 দিনের তাদের বাহাসে দেখা যাচ্ছে যে জামাতও ওখানে থাবা দিয়েছে, মাঝে মধ্যে বিএনপিও দিয়েছে। কেউ নির্বাচনের আগে দিয়েছে, কেউ নির্বাচনের পরে দিয়েছে। কে কত নিয়েছে ওই অঙ্ক কিন্তু বেরিয়ে যাচ্ছে। তথ্য প্রবাহের এই যুগে কিন্তু গোপন শেষ পর্যন্ত থাকছে না। তো আপনারা তো বলেছিলেন যে আপনারা এক মায়ের 2 সন্তান, তো এই 2 সন্তান মিলে এই কাণ্ডকীর্তিগুলো করেছিলেন, প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন, এই থাবার প্রশ্নে এস আলম বারবার বলা হচ্ছে। গত কদিন থেকে ওই পজ দিয়ে পড়লে হয়ে যায় এসো আলম, এস আলমের বদলে হয়ে যায় এসো আলম। অর্থাৎ এস আলম আসেন নাই, কে আলম কিন্তু এসে গেছেন। বাংলাদেশের ইতিহাস এটা কিন্তু ঘটনা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়। এই ডেপুটি গভর্নর যিনি ছিলেন তিনিও মোটামুটি পালিয়েছেন, অথবা তাকেও ধাওয়া দেওয়া হয়েছে। তো এরকম একটা জায়গায় এটাও কিন্তু এসে আলমের একটা লক্ষণ। তো ওই জায়গায় 2 দল কিন্তু মোটামুটি যে তথ্য থ্রোয়িং করছেন এখন, এতে করে কেউ কাউকে খুব একটা দোষারোপ করার সুযোগ কিন্তু আর নেই। অর্থাৎ থাবায় কে ফার্স্ট কে সেকেন্ড এটা নিয়ে হয়তো বা বিতর্ক করা যাবে। অর্থাৎ থাবার কাণ্ডটা 2 পক্ষই করেছেন। পুরান ঢাকায় একটা গল্প আছে এরকম যে এক ভদ্রলোক আরেকজনকে বলছে যে, পুরান ঢাকার শব্দটা যে খাটাস, খাটাস বলতে কৃপণ বুঝিয়েছে। কেন বললো যে ওই লোকটা বড় কৃপণ, জঘন্য। কেন? যে গ্যান্ডারি চাবাইতে চাবাইতে যাচ্ছে, পেছন থেকে আরেকজনের সোবলা বাকলাটা চিবাচ্ছে। তো যিনি সোবলা বাকলা চিপাচ্ছেন উনি বলছেন যে সামনের লোকটা বড় খাটাস, কোনো রসে রাখে না এখানে। তো আরেকজন বলছে তুমি বড় ভালো না। অর্থাৎ ইসলামী ব্যাংকও কিন্তু এই কাণ্ডটাই ঘটেছে। অথচ আপনি দেখেন সরকারের জন্য তো এটা বিব্রতকর। নিঃসন্দেহে এই সরকার তো এই জন্য দায়ী না, বরং এই সরকার সম্ভবত আজকে 2,500 কোটি টাকা বিশেষ ঋণ দিয়েছে ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটাতে। অর্থাৎ যন্ত্রণা যেটা সাহেব বলেছেন, জি যন্ত্রণা যেটা এটা কিন্তু সরকারকেই পোহাতে হচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী একদিন আগে বলেছেন যেটা আরও পরিষ্কার করে, যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্যকর অবস্থা ওটাকে স্থিতিশীল পর্যায়ে আনতে গেলে সময় লাগবে, 3-4 বছর এইভাবে বলেছেন কথাটা। তাহলে আছি কোন যন্ত্রণায়, তারা বাহাস করছেন কি নিয়ে, এটা কিন্তু সরকারের বাজেট বাস্তবায়নের পথে খুব কঠিন হবে। কঠিন না হয়ে কোনো উপায় নেই, যেহেতু অর্থের বিষয়। উনি আছেন। জি রাশেদ রাজন, আপনাকে বক্তব্যের মাঝে থামিয়েছিলাম, আপনি বলছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে। আচ্ছা দেখেন, যে এই সরকার আসার পরে বা আসার আগে যে প্রতিশ্রুতি ছিল যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না, গ্যাসের দাম বৃদ্ধি করবে না, তেলের দাম বাড়াবে না, কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখছেন যে তেলের দাম 2-3 বার বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম 16% বৃদ্ধি করা হয়েছে, তারপরে গ্যাসের দাম তো মনে করেন যে 1200-1250 টাকা থেকে চলে গেছে 1800-2000 টাকার কাছাকাছি। এই যে ইকোনমিক্যাল যে করের বোঝা চাপাই দিয়ে বা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে একটা দেশের রাষ্ট্রের ইকোনমি কি আসলে দাঁড়াইতে পারে? এটা কি সম্ভব? আপনি আসলে বৈশ্বিক সংকটের জন্য তো সরকার দায়ী না। না, এটা ঠিক আছে, অবশ্যই বৈশ্বিক সংকট এবং বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা এটা স্বীকার করি। কিন্তু সেটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেই আপনি হচ্ছে যে সেটার সলিউশন দেখছেন, কিন্তু ভিন্ন বিকল্প কোনো কিছু আপনি খুঁজতেছেন না। এটাই তো সমস্যা। আপনি খালি দাম বৃদ্ধি করছেন, কিন্তু দাম বৃদ্ধি করলে তো ভাই মুদ্রাস্ফীতি বাড়বে। জনাব জিয়াউদ্দিন বাসিত দ্রব্যমূল্যের বিষয়ে বলেছেন এবং সরকার যে প্রতিশ্রুতি রক্ষা করছে না বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগ তুলছেন রাশেদ রাজন। বিদ্যুতের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি সহ নানা বিষয়ে উল্লেখ করেছেন। আপনার বক্তব্য শুনবো খুব সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি তো আনসার দিয়ে দিয়েছেন। বৈশ্বিক সমস্যার কারণে কিন্তু সরকার চাইলে আরও কিন্তু বেশি বাড়াতে পারতো, সেটা কিন্তু কম্প্যারিজনে বাড়িয়েছে। এটা আপনার প্রতি বছরই কিন্তু বাড়ছে। আপনি যদি আগে চিন্তা করেন, আপনার সব কিছু, উনি যে একটা কথা বলেছিল যে দ্রব্যমূল্যর দাম বাড়ালে মুদ্রাস্ফীতি বাড়বে। দেখুন, আপনার যখন পারচেজিং পাওয়ারটা মানুষের কমে যাবে তখন অটোমেটিকই আপনার মূল্যস্ফীতি বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আপনার এখানে বাড়ানো দ্রব্যমূল্য বা
আপনার বিদ্যুৎ এবং আপনার এই গ্যাসের দাম যেটা বাড়ানো হয়েছে একদম মিনিমাম, কিন্তু সরকার মাত্র 4 মাসে এসে একটা বৈশ্বিক প্রবলেম মোকাবেলা করেছে। এটা কিন্তু একটা যুদ্ধ হয়েছে, যেই আমাদের আপনার যেই প্রণালী দিয়ে হরমুজ প্রণালী ভেরি ইম্পর্টেন্ট জোন আমাদের বাংলাদেশে সবকিছু আসার জন্য, সেই জায়গায় একটা যুদ্ধ সংগঠিত হওয়া যুদ্ধের মধ্যে বিধ্বস্ত সময়ে যে সরকার এটা যে স্টেবল রেখেছে, এই জন্য ওনারা ধন্যবাদ দেওয়া উচিত। সেই জায়গায় সমালোচনা করছে। দেখুন আমি আপনাকে বলছি, দ্রব্যমূল্যের দাম বলছে, আপনি কি শুনেছেন এবার ঈদে খুব বেশি মশলাপাতি খুব বেশি দাম ছিল? ছিল না। মানুষের অভিযোগ কিন্তু আমরা দেখি, বাজার প্রতিবেদন আপনাদেরও হয়, সব চ্যানেলও আমরা কিন্তু দেখি। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে বাজেটটা হয়েছে, সরকার তো মাত্র বসেছে, বাজেটও 4 মাসে বাজেটও ঘোষণা করেছে। এই বাজেটে মানুষের বেসিক নিডসকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। একজন মানুষের আপনার প্রথমে অন্ন, এই অন্নের মধ্যে 60টা দ্রব্যের দাম কমবে, যেগুলো কি শিশু খাবার থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে চাল ডাল ভাত হ্যাঁ মাছ, এই জিনিসগুলোর কিন্তু দাম কমবে। এটা কিন্তু চারটিখানি কথা না, এইরকম টার্গেটের এই ফোরকাস্টিং বাজেটটা কেউ দেয়নি, অতীতে আমরা দেখিনি। এবং সরকার কোন দ্রব্যের দাম বাড়িয়েছে, যেগুলো যে ম্যাসলোস থিওরির মতো সর্বশেষ সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য আমরা অনেক কিছু করি, রেপুটেশন আর্ন করি, বাইং করি রেপুটেশন, অনেক সময় আমরা দামি গাড়ি ব্যবহার করি, অনেক সময় আমরা আদার্স, অনেকেই আনন্দ করে অ্যালকোহল গ্রহণ করে না, আবার অনেকেই প্যাশনেট নেশা করে হ্যাঁ, এরকমও এই জিনিসগুলোর দাম বাড়ছে। দ্যাট মিনস কি আপনার ওই জায়গায়, যেই জায়গাটাতে আমাদের অর্থনৈতিক অপচয় হবে, ক্ষতি হবে, সেই জায়গাটাকে সরকার কি করছে, একদমই পরাস্ত করে দিয়েছে। আর কোন জায়গায় সরকার বেশি গুরুত্ব দিয়েছে? বেসিক নিডসের জায়গায়, অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা, এই সকল জায়গায় আপনি দেখবেন সরকারের আমূল চিন্তা। এই চিন্তার প্রেক্ষিতে কিন্তু এই বাজেটটা ইনশাআল্লাহ সুন্দরভাবে বাস্তবায়ন হবে। এবং আমি ছোট্ট একটা আপনাকে ইনফরমেশন দিয়ে শেষ করি। উনি যে আমার সহালোচক কথা বলেছেন, আসলে আমাদের বাংলাদেশ অংশগ্রহণমূলক নেতৃত্বটার, বাংলাদেশে যদি অংশগ্রহণমূলক নেতৃত্ব আসুক, এটা যদি চাই, বর্তমান প্রধানমন্ত্রী চায়, নির্বাচনের পরবর্তী সময় কিভাবে বিরোধী দলের বাসায় বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন, পরবর্তী সময়ে কিভাবে সংসদে দাঁড়িয়ে ওনাদের প্রশংসা করছেন। সুতরাং এই অংশগ্রহণমূলক নেতৃত্বকে যতদিন সাপোর্ট না করা হবে, ততদিন কিন্তু আমরা আবারও হারিয়ে যেতে হবে। যদি আমরা এটা থেকে নিজেদের মেন্টালিটি, নিজেদের নৈতিকতা, নিজেদের মূল্যবোধ ভালোভাবে একজন নেতার প্রতি আস্থা না রাখে, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কারণে ধন্যবাদ। নেতৃত্ব রাশেদ রাজন একটু যুক্ত হবেন, আমি শেষ মিনিটে আছি, যদি কিছু যুক্ত করেন। দেখেন যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে দেখেন যে সবকিছু জিনিসের দাম বাড়ছে, প্রয়োজনীয় যে জিনিসগুলো, যদি আমরা বলি তেল গ্যাস বিদ্যুৎ, এই কয়েকটা পণ্যের যদি দাম বাড়ে, তার ইফেক্টটা পড়ে একেবারে প্রতিটা পণ্যে, একেবারে প্রতিটা পণ্যে। আপনি গ্রাম থেকে শহরে, আপনার এখন দেখেন যে যে আম আপনি ঢাকা শহরে আপনি 70 টাকা দিয়ে কি খাচ্ছেন, সেটা রাজশাহীতেও 70 টাকায়। তার মানে এক জায়গায় দাম বাড়লে সারা জায়গায় এর ইফেক্টটা পড়ে। শুধু এটা না, আপনি যদি দেখেন যে বর্তমান সরকার যে একটা বাংলাদেশের বর্তমানে যে উদ্বেগজনক কয়েকটা ঘটনার ভেতরে একটা রয়েছে, বর্ডারে পুশিং চলছে, এটা নিয়ে চরম ভাবে উত্তেজনা। কিন্তু এই সরকারের দেখলাম যে ন্যূনতম কোনো মানে রাজনৈতিক দলের বা হচ্ছে যে বর্তমান ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে। তো এইরকম একটা অস্থিতিশীল পরিবেশের ভেতরে আমরা দিন যাপন করছি, বর্ডারে উত্তেজনা এবং রাষ্ট্রের যে সামরিক খাত, সেই সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধির কোনো আলাপ আমরা দেখি নাই। দেখেন যে এই এত কথা বললাম, কিন্তু এই বিষয়টা নিয়ে কেউই কথা বলে নাই। কিন্তু এটা যে আমাদের বৃদ্ধি করা শেষ করতে হবে আমাদের, সময়ের স্বল্পতার জন্য আর এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। যে 30 সেকেন্ডে আপনি শেষ করবেন। মোস্তফা কামাল 30 সেকেন্ড কথা বলছে। সরকারের এই বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রতিটি আপনার বিজিবি আর্মি সবকিছুই পরিচালিত হয় বর্তমান সময়। বিজিবির এই ভূমিকা কি গত 17 বছরে আমরা কখনো দেখেছি যে এই ভূমিকা বিজিবি পালন করেছে? এবং পুশিনকে ঠেকানোর জন্য যেই পাহারা এবং যেই পরিমাণ নিজেদের কনফিডেন্সের সাথে তারা কাজ করেছে, এই কনফিডেন্স কোত্থেকে এসেছে? সরকার থেকে তো এসেছে। আমরা পুশিন নিয়ে নাই কোনো রাজনীতিবিদ কথা বলা নাই, সরকার তো পুশিনের এগেইনস্টে কাজই করছে। আর বিরোধী দল তো পুশিন নিয়ে একটা কথা এখন পর্যন্ত বলা নাই। আপনি প্রমাণ দিতে যদি পারেন বিরোধী দল এখন পর্যন্ত পুশিন নিয়ে কোথাও কথা বলেছে, তাহলে আমি নিজে ডেকে নিয়ে ক্ষমা প্রার্থনা করবো যে আমি একটা জাতীয় চ্যানেলে এসে মিথ্যা বলছি। দেখেন যে প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা, উনি বলছেন যে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশিন করছে, আর উনি বক্তব্য দিচ্ছেন যে এটা ভারতীয় অভ্যন্তরীণ ব্যাপার। আমরা শেষ করব। অবস্থানটা আসলে কোথায়? জি জি জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। এখানে সামান্য একটু যোগ করি, আলোচনার শেষ দিকে এসেছে বিষয়টা পুশিন।
এটা যে কত যন্ত্রণাদায়ক সেটা আমরা ঢাকায় বসে কিন্তু টের পাচ্ছি না। আমাদের বিজিবি সদস্যদের গত 2-2.5 মাস ধরে কিন্তু ছুটি ছাটা নাই, ঈদেও ছুটি ছিল না। এরই মধ্যে তারা যে দৃষ্টান্তটা স্থাপন করেছে এটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। সীমান্তে শুধু বিজিবি ভূমিকা রাখছে না, তারা জনগণকেও সম্পৃক্ত করতে পেরেছে। কোথাও কোথাও বিজিবির আগে কিন্তু স্থানীয়রা ছুটে যাচ্ছে। আরও স্পর্শকাতর বিষয় একটা বার্তা, এরই মধ্যে ভারতের নতুন হাই কমিশনার এখানে যোগ দিয়েছেন, সীমান্ত পথে তিনি হাঁটতে হাঁটতে এসেছেন। প্রতিটাই কিন্তু কূটনীতি। একটা বার্তা দিয়েছেন যে তাদের 140 কোটি আর আমাদের 20 কোটি, মোট 160 কোটি যদি আমরা এক হয়ে যাই তাহলে আর কোনো সমস্যা থাকে না। খুব অ্যালার্মিং মেসেজ কিন্তু। এবং উনি বলছেন একই দেশ, আমি হেঁটেই আসলাম। আমরা দুটা দেশ এক হয়ে যাব কেন? বাদ বাকি দেশ কি দোষ করেছে? ভাবনার বিষয় আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শুধু 2 দেশ না, 7টা দেশ একসাথে করার স্বপ্ন দেখে গেছেন সেই 1980 সালে, যেটা বাস্তবায়ন হয়েছে 85 সালে। অর্থাৎ প্রথম সম্মেলনটা এখানে হয়েছে, অর্থাৎ সার্ক সম্মেলনের কথা বলছি। সার্ক কিন্তু এখন কার্যত অচল। অন্তর্বর্তী সরকার সেটাকে একটু কার্যকর করার 2-1 বার একটু আওয়াজ তুলেছিল। এই সরকারও মাঝে মধ্যে বলার জন্যই বলে, সম্ভবত নতুন করে আমাদের যারা সীমান্ত নিয়ে ভাবেন, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ভাবেন, এনসিপির নেতা বিএনপিকে অথবা সরকারকে দোষারোপ করেছেন, তিনিও দোষারোপ করেছেন তাদেরকে। তার মানে দুজনের মধ্যে একটা তাগিদ আছে যে এই নিয়ে ভাবনার, এই নিয়ে চিন্তা ভাবনা করার। তো এই ভাবনা যদি একসাথে হয়, 2 দেশ একসাথে না হয়ে আমাদের সরকারি দল আর বিরোধী দলের ভাবনা বরং একসাথে হলে সেটাই আমরা এই জটিলতা অসংখ্য ধন্যবাদ একটু হলো নিষ্কৃতি পাবো। অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রয়োজন, এই কারণে আমি বলেছি তাহলে দেশ সমৃদ্ধ হবে। জি রাশেদ রাজন, জি আমরা শেষ করি। রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো, আমাদের ভেতরে অনেক ধরনের বিরোধিতা থাকবে, কিন্তু রাষ্ট্রের বা জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্য থাকা উচিত। এবং সেই ঐক্যটা আমি সংসদে মাঝে মধ্যে খেয়াল করি, যেটা আসলে বিগত 54 বছরে আমরা লক্ষ্য করি নাই। এবং এটা আশাজনক একটা ব্যাপার। কিন্তু আরো বেশি আমি আন্তরিকতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা আরো বেশি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত 3 জন আলোচকের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, তারুণ্য যে জনগোষ্ঠী, তারাই আগামীর বাংলাদেশের মূল শক্তি। এই শক্তিকে সম্পদে পরিণত করতে পারলেই বাজেট বাস্তবায়ন সহজতর হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।